একদম সময় নষ্ট করব না, শুরু করব ক্লাস 12 এর জন্য চ্যাপ্টার নাম ম্যাগনেটিজম, অ্যাকচুয়ালি ইলেকট্রোম্যাগনেটিজম, বাংলা হচ্ছে তড়িৎ চুম্বকত্ব। এবার যদিও কথাটা ইলেকট্রো আছে, কিন্তু এখানে আমরা মেইনলি এই চ্যাপ্টারটাতে ম্যাগনেটিজম নিয়ে জানব। এবার তোমাদের যেই ম্যাগনেটিজম বললাম, সাথে সাথে তোমাদের মাথায় চলে আসবে যে ম্যাগনেটের ব্যাপার হবে। দুটো ম্যাগনেট, তোমরা জানো, দুটো নর্থ পোল যদি কাছাকাছি, প্রচণ্ড কাছাকাছি আনার চেষ্টা করো, দেখবা যে সরে যাচ্ছে, বিকর্ষণ, রিপালশন করছে। আবার যদি নর্থ পোল সাউথ পোল আনো, দেখবা যে কাট করে ধরে নেবে, ট্রাই করে। তার মানে ওরা অ্যাট্রাকশন করছে বা ওদের মধ্যে আকর্ষণ ঘটছে। এগুলো তোমরা জানো, হয়তো ওগুলোই এই চ্যাপ্টারে পড়ানো হবে বলে তোমাদের মনে হচ্ছে। কিন্তু কথাটা ইলেকট্রোম্যাগনেটিজম, মানে ইলেকট্রিসিটির জন্য যে ম্যাগনেটিজম তৈরি হয়, সেই জিনিস নিয়ে আজকে পড়তে হবে। এই চ্যাপ্টার সম্পর্কে তোমাদের কোনো ধারণা কি আছে? যদি বলি জানো, অনেকে উত্তর দেবে হ্যাঁ স্যার জানি, কারণ আমরা ক্লাস 10-এ পড়েছিলাম। আমাদের ওই যে তড়িৎ গেলে চুম্বক তৈরি হয়, সেখানে ওস্টেডের পরীক্ষা, অ্যাম্পিয়ারের সন্তরণ সূত্র ইত্যাদি আমরা পড়ে এসেছি। তোমাদের ক্লাস 12-এর যে বই আছে, সেখানেও কিন্তু সেই অ্যাম্পিয়ারের ল, হ্যাঁ, বা ওস্টেডের যে এক্সপেরিমেন্ট, সেগুলো কিন্তু সমস্ত লেখা আছে। কিন্তু আমরা সেখান থেকে শুরু না করে, যদিও সেখান থেকে শুরু করা উচিত, কিন্তু আমার মনে হয় যে প্রথমে ইনফরমেশন দেওয়ার থেকে প্রথমে যুক্তি দিয়ে না বেশি ভালো আমার মনে হয়। তাহলে প্রথমে এগুলো বুঝতে তুলনামূলক সুবিধা হয়। তাহলে আমরা যে চ্যাপ্টারটা পড়বো, যে জায়গাটা পড়বো, সেটা তো ম্যাগনেটিজম। কী করে আনবো? ধরো এখানে একটা কারেন্ট ক্যারিং ওয়্যার আছে, মানে কোনো একটা ওয়্যার, তার মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে। কত কারেন্ট? ধরো আই কারেন্ট যাচ্ছে। এবার তোমাকে বলা হলো যে হ্যাঁ রে, এখানে ছোট্ট প্রশ্ন কেটে নেবো বাবা, কেটে নিলাম। বলতো এখানে ইলেকট্রন আছে না প্রোটন আছে না কি আছে, অবস্থাটা কেমন, পজিটিভ না নেগেটিভ না কি? তো তোমাদের মাথায় আসতে পারে যে স্যার এখান থেকে তো কারেন্ট প্রবাহিত হয়ে যাচ্ছে, তার মানে এখান থেকে ইলেকট্রন চলে যাচ্ছে, তার মানে এটা পজিটিভ হয়ে যাচ্ছে, ধারণা এটাই। কিন্তু চিন্তা করো, থিওরিটিক্যালি অ্যাকচুয়ালি এখান থেকেও তো ইলেকট্রন এখানে এসেছে। এই কারেন্টটা যদি এদিকে যায়, ইলেকট্রন বিপরীত দিকে যাচ্ছে। তোমরা জানো যে কারেন্টের বিপরীত দিকে ইলেকট্রন যায়, ধরে নিলাম। তাহলে এখানকার কিছু ইলেকট্রন এখানে চলে এসেছে, তার মানে ইলেকট্রিক্যালি এই জায়গাটা নিউট্রাল হওয়ার কথা। যদিও ফ্লো হচ্ছে, কিন্তু পিছনের ফ্লোটা আবার ওই জায়গাটাতে চলে আসছে। তাহলে ইলেকট্রিক্যালি কিন্তু এই তারটার মধ্যে কারেন্ট গেলে ইলেকট্রিক্যালি এটা নিউট্রাল হবে, মানে এর মধ্যে কোনো কারেন্ট, মানে চার্জ নেই, প্লাস মাইনাস বলে কিছু। এবার তুমি এই জায়গাটাতে একটা চার্জ রাখলে, কিউ চার্জ, স্বভাবতই তোমার মনে হবে কি, চুপচাপ চার্জটাকে এখানে বসিয়ে রেখেছ, স্বভাবতই তোমার মনে হবে যে এখানে তো কোনো চার্জ নেই, ইলেকট্রন আর প্রোটন সমান। তাহলে চার্জ যেহেতু নেই, তাহলে কোনো ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বা স্থিরতারিতিক যে বল, সেই কোনো বলের উপরে কাজ করবে তোমাদের মনে হবে। কিন্তু যে এখানে কাজ করবে কি কাজ করবে না যদি জানতে চাই, তাহলে তোমাদের মনে হওয়াটা ঠিক, হ্যাঁ এখানে সত্যি কোনো কিছু কাজ করবে। এইবার তোমরা কি করলাম, এই যে চার্জটা, সেই চার্জটাকে একটা ভেলোসিটি দিয়ে, ভি ভেলোসিটি দিয়ে, ধরো আই কারেন্টটা নিচের দিকে যাচ্ছিল, আমি এরকম ধরে নিলাম, একটা জাস্ট জিনিসকে মেনটেন করবার জন্য, পরে সেটা তোমরা বুঝবা কেন ধরেছি। ধরো এই কিউ চার্জটাকে এইরকম ভি ভেলোসিটিতে তুমি মুভ করতে শুরু করবে, সঙ্গে সঙ্গে দেখবে যে এই কিউ চার্জটা এইভাবে ডেভিয়েট করে যাচ্ছে, মানে বেঁকে যাচ্ছে। এবার সঙ্গে সঙ্গে তোমার মাথায় আসবে, তার মানে এখানে বোধহয় কোনো একটা বল টল কিছু হয়েছে, তার জন্য এটা ঘুরেছে, নাহলে তো ঘুরতে পারতো না এমনি। তার মানে এই চার্জটার উপরে কোনো না কোনোভাবে একটা বল বা একটা ফোর্সের উপরে ক্রিয়া করছে। বুঝে গেল তুমি? এবার তোমার মাথায় আসবে যে এই ফোর্সটা কি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, মানে তড়িৎ স্থিরতারিতিক বল? স্থিরতারিতিক বল তো হবে না, কারণ যদি এর উপর স্থিরতারিতিক বল হতো, তাহলে আগের বারও এর উপর স্থিরতারিতিক বল ক্রিয়া করতো, কারণ ও তো স্থির হয়েই বসেছিল, তাও তোর উপরে ক্রিয়া করেনি। তাহলে চলছে, ওর উপর তো স্থিরতারিতিক কোনো বল ক্রিয়া করার কথা না। কারণ স্থির তড়িৎ বা ইলেকট্রোস্ট্যাটিক্স তোমরা যখন পড়েছো, সেখানে দেখেছো যে চার্জের গতির কোনো গল্প নেই, কোনো মোশনের ব্যাপার নেই। তাহলে সঙ্গে সঙ্গে তোমাদের মাথায় আসবে না এটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স হতে পারে। তাহলে কি জাতীয় ফোর্স? সঙ্গে সঙ্গে ম্যাগনেটিক নিডিল, মানে বাংলায় বলা চুম্বক শলাকা, মানে যেটা একটা ছোট্ট চুম্বক, একটা তার নর্থ পোল একটা সাউথ পোল থাকে, সেটা যদি কোনো চুম্বকের কাছে আনো বা কোনো একটা ম্যাগনেটের কাছে আনো, সেটার ওই নর্থ পোল সাউথ পোলটা ঘুরে যায়, ডিরেকশন দেখা যায় না এখানে ম্যাগনেট আছে।
তুমি এখানে যদি একটা ম্যাগনেটিক নিডিল মানে ওরকম একটা এরকম একটা দেখতে নিডিলের মতো চারিদিকে নর্থ পোল এদিকে সাউথ পোল, দেখবা নিডিলটা ঘুরে গেল, সঙ্গে সঙ্গে তোমার মাথায় আসলো তার মানে নিশ্চয়ই এই জায়গাটা কোনো একটা ম্যাগনেটিক ফিল্ড ম্যাগনেটিজম একটা কিছু তৈরি হয়েছে। তার মানে প্রথম আমার মাথায় আসলো যে যদি কোনো একটা ওয়্যারের মধ্যে দিয়ে কারেন্ট যায় তার যে নিয়ার অ্যাবাউট যে অঞ্চলগুলো যে সেই জায়গাটাতে আমাদের কি তৈরি হচ্ছে, ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে। তাহলে ইলেকট্রিসিটির জন্য ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে, সেই জন্য আমরা এই জিনিসটার নাম দিয়েছি ইলেকট্রোম্যাগনেটিজম। এরপর তোমরা এই চ্যাপ্টারের শেষের দিকে দেখবে ইলেকট্রোম্যাগনেট ট্যাগনেট ইত্যাদি তোমরা তৈরি করবে, কিন্তু প্রাথমিক প্রিলিমিনারি যে কনসেপ্টটা যে ইলেকট্রোসিটি একটা তারের মধ্যে দিয়ে যাচ্ছে তার জন্য নিয়ার অ্যাবাউট যে অঞ্চলটা বা যে রিজিয়নটা আছে সেখানে একটা ম্যাগনেটিজম তৈরি হচ্ছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে একটা ম্যাগনেটিজম এখানে তৈরি হচ্ছে, ঠিক আছে। এইবার দেখো তোমরা যেমন ইলেকট্রোস্ট্যাটিক্স যখন পড়েছিলা তখন ইলেকট্রোস্ট্যাটিক্সকে বোঝানোর জন্য দুটো কোয়ান্টিটি এনেছিল, একটাকে বলেছিল ইলেকট্রিক ফিল্ড আর একটাকে বলেছিলে পোটেনশিয়াল। ইলেকট্রিক ফিল্ড কি ছিল, যে পার ইউনিট চার্জের উপরে যে পরিমাণ ফোর্স ক্রিয়া করবে তাকে বলা হবে হচ্ছে তোমার হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। তাহলে ম্যাগনেটিজম যেখানে তৈরি হচ্ছে সেখানে ওই রকম একটা জিনিস একটা কনসেপ্ট নতুন আসবে, সেটাকে আমরা বলবো ম্যাগনেটিক ফিল্ড, কেউ বলে ম্যাগনেটিক ইন্ডাকশন ফিল্ড, মানে কারেন্ট যাওয়ার জন্য কোনো না কোনোভাবে ম্যাগনেটিজম তৈরি হয়েছে। তাহলে ম্যাগনেটিজম মাপার বা মেজার করবার জন্য কিছু একটা কোয়ান্টিটিকে নিয়ে আসতে হবে, সেই যে কোয়ান্টিটিটা সেই কোয়ান্টিটিটাকে আমরা ম্যাগনেটিক ফিল্ড বা ম্যাগনেটিজম ফিল্ড বা বি এর আকারে লিখি, এবং এর ইউনিট হয় টেসলা, কেউ বলে টেসলা, কেউ বলে ওয়েবার পার মিটার স্কোয়ার, আবার কেউ কেউ এগুলো সব এসআই পদ্ধতিতে বললাম, কেউ কেউ সিজিএস পদ্ধতিতে সেটার বলে গাউস বলে অনেকে, ঠিক আছে। আর এই টেসলা আর গাউসের মধ্যে যে সম্পর্ক রিলেশন 1 টেসলা = 10⁴ গাউস, এগুলো সব ইনফরমেশন তোমরা পেয়ে যাবা, ইনফরমেশন বইয়ে অনেক দেওয়া আছে, তোমরা সেগুলো দেখবা, দেখলে এটা বোঝা যাবে। তার প্রথম যে আমার জিনিসটা আছে যে কারেন্ট গেল তার নিয়ার অ্যাবাউট অঞ্চলে বি তৈরি হচ্ছে। এবার এই যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারটা যখন আমরা পড়ব, এই চ্যাপ্টারটা পড়তে গিয়ে আমাদের দেখবা যত ফর্মুলা আসবে যত সব কিছুতে দেখবা ক্রস আকারে আছে, এ ক্রস বি অমুক তমুক সব ক্রস প্রোডাক্টের গল্প আছে এই চ্যাপ্টারটা। তাই প্রথমেই আমাদের ক্রস প্রোডাক্ট কিভাবে বার করবো বা কিভাবে বের হবে ক্রস প্রোডাক্টটা সেই জিনিসটা দেখে নিব। এবার তোমরা বলবে যে স্যার এটা তো খুব সোজা জিনিস, ক্রস প্রোডাক্টের জন্য আমরা অমুক রুল, ফ্লেমিংস রুল, স্ক্রু রুল, তারপরে অনেক ধরনের রুল তো শিখিয়েছি, কিন্তু আমি 100% শিওর যে তোমরা ওটা শিখলেও নাম জানলেও সঠিকভাবে অ্যাপ্লাই তোমরা ওটাকে করতে পারোনি বা শেখোনি। আর যদি শিখে থাকো তাহলে তো ভালো কথা, তাহলে আমি আজকে ক্রস প্রোডাক্ট বার করবার জন্য আর একটা নতুন রুল, যে রুলটা সাধারণত তোমাদের বইয়ে থাকে না সেরকম একটা রুলও তোমাদেরকে শিখিয়ে দেবো। তাহলে প্রথমেই আসবো আমরা ক্রস প্রোডাক্টের রুল শিখতে। তাহলে আমাদের প্রথমেই বের করতে হবে এ ক্রস বি এর ডিরেকশন কোন দিকে হবে। তো এ ক্রস বি ইকুয়াল টু আর। আমরা জানি এ ক্রস বি এর ডিরেকশন হবে এ এবং বি মিলে যে তলটা হবে সেই তলের উপরে লম্ব দিক। ধরো সাপোজ তোমাদের জন্য এ হচ্ছে এই ডিরেকশনটা, বি হচ্ছে এই ডিরেকশনটা, তাহলে তলটা এটা তৈরি হয়েছে, সেই তলের উপর লম্ব দিক, সেই তলের উপর লম্ব দুটো দিক থাকতে পারে, একটা এই দিকে তোমাদের দিকে আর একটা ভেতরের দিকে। তাহলে প্রথমে তোমাকে জানতে হবে এ আর বি মিলে যে তলটা গঠিত হচ্ছে কোন তল, পিকচারাইজেশন করতে হবে, চোখে বুঝতে হবে যে না ছবিটা এরকম। এবার তারপর তার কোন দিকে, তার লম্ব দিকে, তার লম্ব দিকে দুটো দিক হতে পারে, যে কোনো একটা দিক হবে, সেটা দেখবো কিভাবে। ফর এক্সাম্পল ধরো এটা আছে ক্রস দিয়ে, তার অর্থ বোর্ডের ভেতরের দিক, মানে বোর্ডের উপরে না, বোর্ডের লম্ব দিকে ভেতরের দিক, তার মানে ওই দিক পেছনের দিকে তোমাদের দিকে। আর বিটা ধরো এরকম আছে, তাহলে এটা এ ভেক্টর, এইটা হচ্ছে বি। তোমাকে বলবো এ ক্রস বি মানে আর কোন দিকে হবে। এবার তুমি কি করলে, এর দিকে হাত দিলে, দেখো
এই হাতটা কিন্তু এর দিকে দিয়েছি, তোমাদের দিকে দিই, বোর্ডের ভেতরে এদিকে দিয়েছি, এর দিয়েছি। এবার এখান থেকে কি করতে হবে, বিয়ের দিকে এই আঙ্গুলগুলোকে মোড়াতে হবে। এবার দেখো তুমি মোড়াতে পারছো না, তুমি মোড়াতে পারছো না। কেন পারছো না? কারণ আঙ্গুল দিকে মুড়বে। সঙ্গে সঙ্গে আমরা মোড়ানোর চেষ্টা করি, হাতে ব্যথা হয়। এরকম হচ্ছে না? তাহলে হাতটাকে উল্টো করে নিয়ে এবার মোড়াও। দেখো মুড়ে গেছে। দেখো বুড়া আঙ্গুলটা এই দিকে এসছে, এই দিকে, তার মানে আর এর ডিরেকশন এই দিকে, মানে এই দিকে, এই ডিরেকশনে হবে আর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আবার দেখাচ্ছি, এ বিয়ের দিকে মুড়তে হবে, মুড়তে পারছো না, এ বিয়ের দিকে মুড়ে গেল। দেখো আঙ্গুলটা বোর্ডের ভেতর। এবার বোর্ডের উপরে কেন হবে? কারণ তুমি জানো যে এটা আছে বোর্ডের লম্ব দিকে। তাহলে লম্ব দিকে মানে বোর্ডের, তাহলে এ ক্রস বি যেটা হবে সেটা নিশ্চয়ই বোর্ডের উপরেই হবে, কারণ বোর্ডের লম্ব দিকে তো হবে না, কারণ এ ক্রস বি এর ডিরেকশন এর উপরেও লম্ব, বি এর উপরে লম্ব। তো এ তো বোর্ডের লম্ব দিকে চলে গেছে, তাহলে তার উপর সেদিকে তো হতে পারে না, তার উপর লম্ব। তার উপর লম্ব মানে বোর্ডের তল। দেখো এই যে এই জিনিসটা, এটার উপরে লম্ব কিন্তু বোর্ডের তল। এবার তার মধ্যে আছে বি, বিটাও বোর্ডেই আছে। তাহলে বি এর উপর লম্ব কটা দিক হতে পারে? হয় এটা কিংবা এটা। তাহলে হয় এদিকে হবে কিংবা এদিকে হবে। সেটা বোঝানোর জন্য আমরা ফ্লেমিং এর রাইট হ্যান্ড রুল যেটা, সেটাকে প্রকাশ করি এ ক্রস। এবার ধরো তোমার মনে হলো যে না আমি এদিকে দিব না, একটু অন্যভাবে প্রকাশ করি। কিরকম? ধরো আমি বললাম এটা হচ্ছে বি, মানে বি হচ্ছে বোর্ডের তোমাদের দিকে, আর এ হচ্ছে এই দিকে। তাহলে তোমাকে এ ক্রস বি বার করতে বলছে। তুমি বুঝতেই পারছো বি যেহেতু বোর্ডের লম্ব দিকে, বি যেহেতু বোর্ডের লম্ব দিকে, তাহলে এ ক্রস বির মান নিশ্চয়ই বোর্ডের লম্ব দিকে হবে না, বোর্ডের উপরেও কোথাও। তার মানে এর উপরে লম্ব দিকে। তো এর উপর লম্ব কোনটা দিক হতে পারে? হয় এদিক না দিক, যে কোনো একদিকে হবে। তাহলে তুমি কি করবা? প্রথমে এ বরাবর হাত দিবে। তুমি হাত দিলা, দিয়ে তুমি বি এর দিকে, বি কোন দিকে? উপরের দিকে। তাহলে উপরের দিকে আসতে চাচ্ছ, তুমি আসতে পারবা না, কারণ তোমার হাত দেওয়াটা ভুল হয়ে গেছে। তাহলে তুমি হাতটা কিভাবে দিবা? এর দিকে হাত দিবে, দিয়ে বি কোন দিকে? বি হচ্ছে তোমাদের দিকে, তার মানে এই বরাবর বি। এবার তুমি কি করলে? হাত দিলা, তাহলে তোমাকে এই দিকে আসতে হবে। তুমি আসার চেষ্টা করছো, পারবা না, হাতটাকে উল্টে দাও। এবার দেখো এইদিকে আসার চেষ্টা করো। এই যে হাত দিলাম এ বরাবর, এটা হচ্ছে বি এর ডিরেকশন, বি এর দিকে দেখো আমি আসছি। দেখো বুড়া আঙ্গুল এইদিকে হয়ে গেছে, তার মানে এ ক্রস বি এর ডিরেকশন হবে এই দিকে। ধরো এ তোমাকে দিয়েছে বোর্ডের তোমাদের দিকে, বি দিয়েছে ধরো এই দিকে, এদিকে বি, তাহলে তোমাকে এ ক্রস বি বার করতে হবে। তাহলে এ হচ্ছে কোন দিকে? এ হচ্ছে এই দিকে, তোমাদের দিকে। তাহলে তোমাদের দিকে হাত দিলাম, দিয়ে আমাকে কোন দিকে যেতে হবে? আমাকে আসতে হবে বা দিকে। বা দিকে আমি আসতে পারবো না, তাহলে এরকম দিই, এরকম দিলাম, তোমাদের দিকে হাত দিলাম, দিয়ে এদিকে আসলাম, ডান দিকে আসলাম, এরকম আসলাম। দেখো হাতটা এইদিকে হয়ে যাচ্ছে, তার মানে এ ক্রস বি এর ডিরেকশন হবে এই দিকে। বুঝতেই পেরেছো? কারণ এ হচ্ছে বোর্ডের লম্ব দিকে, বি বোর্ডের উপরে, তাহলে বোর্ডের উপরেও কোনো জায়গা হবে, কারণ বোর্ডের লম্ব দিকে এ আছে। বোর্ডের লম্ব দিকে তো এ ক্রস বি যেতেই পারবে না। তাহলে কোন দিকে হবে? বোর্ডের তল বরাবর। বোর্ডের তল কোন দিকে হয়? হয় এইদিকে কিংবা এদিকে লম্ব। তাহলে আমাদের রুল অনুযায়ী দেখলাম যে এ তোমাদের দিকে হাত দিলাম, আমাকে যেতে হবে এই দিকে, আমি এদিকে ঘুরতে পারছি না। তাহলে আমি কি করলাম? হাতটাকে এরকম ঘুরিয়ে নিলাম, ঘুরিয়ে এরকম করলাম, দেখো এদিকে চলে আসলাম। হাতটা কোন দিকে গেল? নিচের দিকে, তাহলে এই দিকে। তাহলে এইভাবে তোমাদের এ ক্রস বিকে মানে নির্ণয় করতে হবে। যে প্রসিডিওরটা সেটা বললাম ফ্লেমিং রাইট হ্যান্ড রুল বা কস্ট রুলও অনেকে বলে। এইবার এটাকে আমরা পরবর্তীকালে অন্য একটা নিয়মে এটাকে আমরা ব্যাখ্যা করি, সেই রুলটাকে বলা হয় পাম রুল। সেই রুলটাকে কি বলা হচ্ছে? পাম রুল। পাম রুল আমরা একটু পরে পড়ানোর পরের দিকে যখন মেন সেকশনটাতে তুলব তখন পাম রুলে চলে যাব। তাহলে এখন আমরা নেক্সট যে জায়গাটাতে যাব সেটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু কত। আমরা জানি যে কারেন্ট ক্যারিং ওয়্যারদের মধ্যে যদি কারেন্ট যায় তাহলে তার নিয়ার অ্যাবাউট অঞ্চলে ম্যাগনেটিক ফিল্ড বি তৈরি হবে। তার ভ্যালু কত? সেই ভ্যালুটা নির্ণয়ের জন্য যে লটা আছে সেই লটাকে আমরা জানি বায়োট যদিও লেখা, সাভার্ট ল। বায়োসাভার্ট ল, অনেকে ল্যাপ্লাসেস ল বলে, আমরা বায়োসাভার্ট ল পড়ব। এটা কিন্তু ল,
ল দিয়েছে বায়োসাভার্ট বলেছে, প্রুফ বায়োসাভার্ট করেনি, ল দিয়েছে কি বলেছে যে ধরো এখানে একটা কারেন্ট ক্যারিং ওয়্যারের মধ্যে কারেন্ট যাচ্ছে, তার নিয়ার অ্যাবাউট একটা অঞ্চল পি, সেই পিতে তোমাকে কি বার করতে বলেছে, তোমাকে ম্যাগনেটিক ফিল্ড বি এর ভ্যালু বার করতে বলেছে, এখানে বি বার করতে বলেছে। তো তুমি কি করবা, তুমি এইখানে ছোট্ট একটা সেকশন কেটে দিবে, ধরো এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছিল আই, এই সেকশনটার যে লেন্থ সেই লেন্থটাকে তুমি ডিএল করবে। এবার এই ডিএল সেকশনে আই কারেন্ট যাওয়ার জন্য যে ম্যাগনেটিক ফিল্ড পিতে তৈরি হয়েছে, ধরো পিটাকে আমরা এরকম একটা একটা ভেক্টর এঁকে নিলাম, সেই ভেক্টরটাকে বললাম আর ভেক্টর। তারপর ডিএল থেকে পি এর যে ডিসপ্লেসমেন্ট সেটা হচ্ছে আর ভেক্টর, আর ডিএল এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে আর। তাহলে এই ডিএল এর জন্য আর ভেক্টর দূরে পি যে পয়েন্ট সেখানে যে ম্যাগনেটিক ফিল্ড হবে তাকে যদি ডিবি বলি, ডিএল এর জন্য যদি ডিবি বলি, তাহলে ডিবি যে ভেক্টর সেই ভেক্টরটার ডিরেকশন বা মান ভ্যালু ডিরেকশন কত হবে সেটা দেখাচ্ছি, সেটা বায়োসাভার্ট বলল মিউ জিরো মিউ নট বাই 4 পাই, মিউ নট কি পড়ে যাচ্ছি আই ডিএল ক্রস আর ডিভাইডেড বাই মড আর তার হোল, ডিএল ক্রস আর বাই মড আর কিউব মিউ জিরো বাই 4 পাই ইন্টু আর। এই মিউ জিরো যদি তোমার ভ্যাকুয়ামে থাকে তাহলে মিউ জিরো, যদি ভ্যাকুয়ামে না থাকে অন্য কোনো মিডিয়ামে থাকে তাহলে সেখানে মিউ বলবো। এটাকে বলা হয় পারমিয়াবিলিটি, পারমিয়াবিলিটি অফ দ্য মিডিয়াম। তোমরা যেমন ইলেকট্রোস্ট্যাটিক্সে পারমিটিভিটি পড়েছো এপসাইলন জিরো দিয়ে, এপসাইলন নট দিয়ে, ঠিক একইভাবে এটা হচ্ছে পারমিয়াবিলিটি, এটা মিডিয়ামের উপর ডিপেন্ড করে, সেরকম একটা কোয়ান্টিটি। তোমরা যখন ইলেকট্রোম্যাগনেটিজম পড়বা তখন দেখবা যে কোনো যে ভ্যাকুয়ামে যে লাইটের ভেলোসিটি, সেই ভেলোসিটি 1/√μ নট ইন্টু এপসাইলন নট হয়। এপসাইলন নটের মান তোমরা এর আগে পড়ে এসেছো 8.854 ইন্টু 10⁻12। মিউ নটের যে ভ্যালু, মিউ নটের ভ্যালু হচ্ছে 4 পাই ইন্টু 10⁻7। ইউনিটটা কি হবে দেখো, ডিবি, ডিবির ইউনিট হচ্ছে টেসলা, মিটার কিউব, ডিএলও মিটার, এটাও মিটার, মিটার স্কয়ার আর মিটার কিউব কেটে গেল মিটার, তাহলে কত হলো টেসলা মিটার ডিভাইডেড বাই আই কারেন্ট নিয়ে আসবা পার অ্যাম্পিয়ার, টেসলা মিটার পার অ্যাম্পিয়ার, এটা হচ্ছে মিউ জিরোর হচ্ছে তোমার ভ্যালু এবং এটা হচ্ছে তোমার ইউনিট হয়ে গেল মিউ জিরো। এটা কিন্তু বায়োসাভার্ট এই লটা তোমাদের দিয়ে দিবে। এইবার এখান থেকে যদি তুমি ভাঙাও, যদি এটাকে ভাঙিয়ে ফেলো তাহলে কি আসছে মিউ জিরো বাই 4 পাই, এটা যেমন তেমন হবে, আইও গেল, ডিএল ক্রস আর মানে ডিএল ইন্টু আর ইন্টু সাইন থিটা ডিভাইডেড বাই মড আর এর হোল কিউব মানে আর কিউব তুমি লিখলা, এখান থেকে আর আর কেটে যাবে, তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো আর স্কয়ার। তাহলে দেখো আমরা এই ফর্মুলাটা ইউজ করলাম না, এই ফর্মুলাটা ইউজ করলাম কেন, তার কারণ দেখো এই যে আমার ডিরেকশন, এখান থেকে তুমি ভ্যালু পেয়ে যাবে কিন্তু ডিরেকশন কিন্তু পাবে না। ডিরেকশন জানার জন্য ডিএল ক্রস আর এর ডিরেকশন ওই যে এ ক্রস বি যেভাবে বার করেছি সেই জায়গাটাতে আমাকে যেতে হবে, মানে এ কে ধরবা ডিএল, বি কে ধরবা ক্রস আর, ধরে নে ডিএল ক্রস আর, তাহলে দেখো আমাদের এই যে স্ট্রাকচারটা আমি এখানে যে ফিগারটা এঁকেছি এই অনুযায়ী তোমার যদি তুমি যাও দেখো ডিএল মানে এ বরাবর ডিএল তোমার এদিকে যেতে হবে, তাহলে তুমি যেতে পারছো না, তাহলে তুমি এইভাবে হাতটা নাও, নিয়ে যদি এদিকে মোড়াও দেখো ওটা ভেতরের দিকে, বোর্ডের ভেতরের দিকে চলে যাচ্ছে, তাহলে আমার যে ফিগার সেই অনুযায়ী বি এর ডিরেকশন হবে বোর্ডের ভেতরের দিকে, ডিএল এটা আর, তাহলে এইদিকে মোচড় দিতে হবে, মোচড় দিতে দেখো আঙ্গুল ভেতরের দিকে চলে যাচ্ছে, তাহলে ভেতরের দিকে হবে এই ছবি অনুযায়ী। এই হয়ে গেল বায়োসাভার্ট। এবার বায়োসাভার্ট লয়ের যে জিনিসটা আমাদের করতে হবে, বায়োসাভার্ট লয়ের একটা অ্যাপ্লিকেশন, একটা না অনেকগুলো অ্যাপ্লিকেশন করতে হবে, সেই অ্যাপ্লিকেশনের একটা অ্যাপ্লিকেশনে আমরা যাচ্ছি, সেটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু স্ট্রেট ওয়্যার, মানে ম্যাগনেটিক ফিল্ড মানে হচ্ছে চৌম্বক ক্ষেত্র একটা রিজিউ পরিবাহীর জন্য, স্ট্রেট ওয়্যারের জন্য, এই জায়গাগুলো একটু মুছে দিন, তাহলে স্ট্রেট ওয়্যারের জন্য আমাদের ম্যাগনেটিক ফিল্ড যাই, ধরো এইরকম একটা স্ট্রেট ওয়্যার আছে, এরকম একটা স্ট্রেট ওয়্যার, ঠিক আছে। এবার এই স্ট্রেট ওয়্যারের মধ্যে কোনো একদিকে
কারেন্ট যাচ্ছে, তোমাকে এইরকম একটা পি পয়েন্ট, সেই পি পয়েন্টে তোমাকে বললো এখানে ম্যাগনেটিক ফিল্ড কত হবে বের করতে। তুমি কিচ্ছু কাজ না চাই জেনে তুমি এখান থেকে কি করলে, পি থেকে এই ওয়্যারের পারপেন্ডিকুলার ডিস্টেন্স টেনে নিলাম, নাম দিলাম ডি। কিছু জানতে হবে না, ডি টেনে নিলাম, পারপেন্ডিকুলার ডিস্টেন্স পি থেকে ওয়্যারের। তুমি জানো যে এটার মধ্যে আই কারেন্ট যাচ্ছে, এইখান থেকে তুমি জেড ডিস্টেন্সে ডিজেড একটা অংশ কেটে নিলে, ডিজেড কেটে নিলে অনেকটা ছবিটা আমাদের এই টাইপের হয়ে যাচ্ছে, এই টাইপের হয়ে যাচ্ছে। ধরো এটা হচ্ছে আমাদের সেই বোর্ড, এটা হচ্ছে আমাদের বোর্ড, আর ধরো বোর্ডটাকে এইভাবেই ধরছি, হ্যাঁ বোর্ডটা, এটা হচ্ছে জেড ডিরেকশন, এটা ধরো এক্স ওয়াই প্লেন, বোর্ডটা এক্স ওয়াই প্লেন, এটা হচ্ছে জেড ডিরেকশন। অ্যাকচুয়ালি ছবিটা আছে এইরকম করে, এটা হচ্ছে বোর্ড, তুমি দেখতেই পাচ্ছ এটা হচ্ছে বোর্ড, ওই জেড ডিরেকশনে কারেন্ট যাচ্ছে, কিন্তু আমি যেভাবে কারেন্টটা উপরে দেখিয়েছি দেখানোর জন্য কারেন্টটাকে আমি এইভাবে দেখাচ্ছি। তার মানে বোর্ডের যে প্লেনটা, বোর্ডের প্লেনটা ঘুরে গিয়েছে, এরকম এরকম পিকচারটা হচ্ছে এরকম, বুঝতে পেরেছো? এই ডিরেকশনে কারেন্ট যাচ্ছে, তুমি এখান থেকে ডিজেড একটা সেকশন টেনে নিলে হলো। এবার তোমাকে কি করতে হবে, নেক্সট যে গল্প, তোমার এই ডিজেড থেকে এই পি যে পয়েন্ট, মানে এখানে একটা কোনো পয়েন্ট আছে পি, সেখানকার ডিস্টেন্সটা জানতে হবে। তো ধরো তুমি সেই ডিস্টেন্সটা তুমি এখান থেকে এগিয়ে নেবে, এই অ্যাঙ্গেলটাকে থিটা নাম দিলে, তাহলে এটা কত হবে, এটা যদি ডি হয় তুমি সেক থিটা বার করবা, দেখবা এই জিনিসটা হবে ডি সেক থিটা, কারণ কস থিটা ইকুয়াল টু বেস বাই হাইপোটেনিউস, তাহলে হাইপোটেনিউস ইকুয়াল টু ডি বাই কস মানে ডি সেক থিটা, তাহলে এটা ডি সেক থিটা আসছে। ডিজেড তার মধ্যে কারেন্ট যাচ্ছে আই, এই ডিস্টেন্সটা হচ্ছে ডি, বুঝে গিয়েছো। এইবার তুমি বললা যে এইটুকু অংশের জন্য এখানে ম্যাগনেটিক ফিল্ড কত, তুমি নাম দিলে ডিবি, ডিবি নাম দিলে, ডিবির ভ্যালু কত, μ0/4 আমি ওটাকে কে বলে দিচ্ছি, আই ডিএল, ডিএল মানে আমাদের এখানে দলবে ডিজেড, ক্রস আর, আর তো বুঝতে পেরেছো এই ডিস্টেন্সটা হচ্ছে আর, তোমার ডি সেক থিটা, তাহলে আই ডিএল ডি সেক থিটা বসে দিলে, ডিএল ক্রস আর মানে ডিএল ইন্টু আর ইন্টু সাইন থিটা। এবার দেখো যেহেতু জেড উপরের দিকে, মানে কারেন্ট যেহেতু উপরের দিকে যাচ্ছে, আর এটা হচ্ছে আর, অ্যাঙ্গেল কিন্তু এটা, তাহলে দেখো এটা যদি থিটা হয় এটা 90, তাহলে এটা 90 মাইনাস থিটা, কারণ 90 মাইনাস থিটার সঙ্গে থিটা যোগ করলে 90 হবে, ওই 90 আর 90 180 হবে, তাহলে এটা 90 মাইনাস থিটা। আবার তোমরা যখন পাশাপাশি দুটো অ্যাঙ্গেল 180 হয়, তাহলে এটা 90 মাইনাস থিটা, তাহলে এটা 90 প্লাস থিটা না হলে 180 হবে। তাহলে এখান থেকে আই ডিএল সাইন, আই ডিএল আর ইন্টু সাইন থিটা, সাইন 90 প্লাস থিটা ডিভাইডেড বাই আর কিউব, আর কিউব হচ্ছে ডি কিউব সেক কিউব থিটা। আবার একবার বলছি, আমরা জানি যে ভ্যালুটা যেটা বাসাবারটা বলছিল μ0/4 ওটাকে কে বলেছি, আই ডিএল ক্রস আর, তাহলে আই ডিএল ইন্টু আর ইন্টু সাইন থিটা ডিভাইডেড বাই আর কিউব। দেখো আমি ভ্যালুগুলো বসিয়েছি, ডিএল মানে ডিজেড, আর মানে ডি সেক থিটা, সাইন অফ থিটা মানে এখানে 90 প্লাস থিটা ডিভাইডেড বাই আর কিউব মানে ডি কিউব সেক কিউব থিটা। একটা ডি সেক একটা ডি কিউব সেক কিউব চলে যাবে, তাহলে কে আই সাইন 90 প্লাস থিটা অল সাইন ট্যান কস করবো, এখানে কস থিটা আসবে, হয়েছে। এখানে থাকলো ডি জেড, আর নিচে আসলো ডি স্কয়ার সেক স্কয়ার থিটা। এবার তুমি যেহেতু এটা ডি জেড, তাহলে এটার অ্যাঙ্গেল যদি থিটা হয়, তাহলে এটার অ্যাঙ্গেল কিন্তু আর একটু বেশি হবে, তার মানে থিটা প্লাস ডি থিটা হবে, বুঝতে পেরেছো? খুব ছোট অংশ বলে থিটা হলে এটা থিটা প্লাস ডি থিটা হবে, যাই হোক আমাকে যেতে হবে। এবার তুমি এখানে পাচ্ছ ডিজেড, আবার থিটাও পেয়েছো, ডিবিটাও পেলাম। এবার তুমি বললা যে স্যার আমি গোটাটার জন্য চাই, তাহলে তোমাকে তুমি বুঝতে পেরেছো তোমাকে ইন্টিগ্রেশন করতে হবে। এবার ইন্টিগ্রেশন কার উপরে করবা, থিটার উপরে করবা না ডিজেড এর উপরে করবা, কার উপরে? কারণ সবই চেঞ্জ হবে। ডিজেড মানে এটা জেড, তাহলে এটা ডিজেড, তুমি যদি আরো উপরে যাও ডিজেড চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে কি করি সবগুলো এখানে ডিজেড আছে থিটা আছে সবাইকে এক জায়গায় আনার চেষ্টা। ডিজেড
দেখো এখান থেকে এটাকে যদি জেড বলো আর এটা ডি, তাহলে তুমি এখান থেকে দেখতে পাচ্ছ জেড বাই ডি ইকুয়াল টু দেখো ট্যান থিটা হলো। তাহলে জেড ইকুয়াল টু ডি ট্যান থিটা। দুই পক্ষে যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে ডিজেড ইকুয়াল টু ডি যেহেতু কনস্ট্যান্ট, ট্যান থিটাকে করলে হয়ে যাবে সেক স্কোয়ার থিটা ইন্টু ডি থিটা। তাহলে ডিজেড এর ভ্যালুটা এবার এখানে বসি, তাহলে কি আসছে কে আই, এখানে আসলো কস থিটা, ডিজেড এর জায়গায় বসালাম ডি সেক স্কোয়ার থিটা ডি থিটা ডিভাইডেড বাই ডি স্কোয়ার সেক স্কোয়ার থিটা আসলো। এখান থেকে সেক স্কোয়ার থিটা কেটে যাবে, ডি একটা ডি কেটে যাবে, এটা আসলে ডিবি। এবার যদি গোটাটার জন্য চাও তাহলে তোমাকে ইন্টিগ্রেশন করতে হবে, ইন্টিগ্রেশন করলে ডিবি কে ইন্টিগ্রেশন করলে ডি আসে, আর ডান দিকে দেখো কে ওটা তো কনস্ট্যান্ট, আই কনস্ট্যান্ট, ডি কনস্ট্যান্ট, কারণ ডিটা কনস্ট্যান্ট, কারণ এখান থেকে পারপেন্ডিকুলার ডিসটেন্সটা জীবনেও বদলাবে না, এগুলো বদলাতে পারে কিন্তু পারপেন্ডিকুলার ডিসটেন্স বদলাবে না। তাহলে কি আসবে কে আই ডিভাইডেড বাই ডি, ইন্টিগ্রেশনের মধ্যে দেখো পড়ে থাকছে cos থিটা ডি থিটা। এবার তোমাকে ইন্টিগ্রেশন লিমিট বসাতে হবে, তারটা কোথা থেকে কোন অবধি আছে তুমি জানো না, তুমি ধরো একদম তারের লোয়ার এন্ডে এটাকে টেনে নিলা, এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটাকে তুমি নাম দিলা থিটা 2, আর একদম উপরে যে অংশটা গেছে আমি জানি না কত, সেই অংশটাকে ধরো এটাকে তুমি নাম দিলা থিটা 1। তাহলে দেখো থিটা 2 পুরো নেগেটিভ অ্যাঙ্গেল কারণ নিচের দিকে আছে, তাহলে তোমার ইন্টিগ্রেশনটা হবে মাইনাস থিটা 2 থেকে প্লাস থিটা 1 পর্যন্ত। এবার তুমি এখান থেকে ভ্যালু বসাও, তাহলে কে আই ডিভাইডেড বাই ডি, কস থিটাকে ইন্টিগ্রেশন করলে আসে সাইন থিটা, তাহলে সাইন থিটা এখানে বসিয়ে দিলা থিটা 1, এখানে বসালা মাইনাস থিটা 2। এবার ইন্টিগ্রেশন যদি করো সাইন থিটার জায়গায় থিটা 1 বসালা মাইনাস সাইন মাইনাস থিটা 2, তার মানে প্লাস চলে আসবে, তাহলে হয়ে যাবে কে এর মান বসিয়ে দিলাম মিউ 0/4 পাই, এখানে আসলো আই বাই ডি, এখান থেকে আসলো কত আসছে দেখে নাও, আসছে সাইন থিটা 1 প্লাস সাইন থিটা 2। কেন প্লাস হলো বুঝতে পেরেছো তোমরা নিশ্চয়ই, তাহলে আসলো সাইন থিটা 1 প্লাস সাইন থিটা 2। দেখো আমাদের কখনো কখনো আমাদের এই যে ফরম্যাটটা কখনো কখনো এই অ্যাঙ্গেলটা দিয়ে অনেকে বলে, ধরো এটাকে তুমি বললে আলফা 1, এটাকে বললে আলফা 2, তাহলে তুমি বুঝতেই পারছো এটা থিটা 1 তাহলে থিটা 1 প্লাস আলফা 1 ইকুয়াল টু 90, বুঝতেই পারছো, তাহলে আলফা 1 ইকুয়াল টু কত আসবে 90 মাইনাস থিটা 1, একইভাবে আলফা 2 ইকুয়াল টু আসবে 90 মাইনাস থিটা 2, তাহলে সাইন থিটা 1 এর জায়গায় থিটা 1 ইকুয়াল টু কত আসছে 90 মাইনাস আলফা 1, তাহলে থিটা 1 এর জায়গায় যদি 90 মাইনাস আলফা 1 বসাও তাহলে সাইন 90 মাইনাস আলফা 1 মানে cos আলফা 1, তাহলে যদি এই উপরের অ্যাঙ্গেলটা দিয়ে ফর্মুলাটা হয় তাহলে চলে আসবে মিউ 0/4 পাই, এখানে আসলো আই বাই ডি, কত আসবে ওখানে চলে আসবে cos আলফা 1 প্লাস cos আলফা 2। ভালো করে নজর দিবা কোন অ্যাঙ্গেলটা বলেছি। এবার এই যে ফর্মুলাটা যেটা আসলো সেটাকে আরেকবার দেখাচ্ছি, আরেকবার তোমাদের এই জায়গাটাকে ব্যাখ্যা করি যে অ্যাঙ্গেলের যে ব্যাপারটা সেটা আমাদের অনেক সময় ভুল হয়, অ্যাকচুয়ালি কেন ভুল হয় তা আমাদের ফর্মুলাটা দেখাচ্ছি। কি আমাদের দেখো ডিবির যে ফর্মুলা সেই ফর্মুলাটা অ্যাকচুয়ালি মিউ 0/4 পাই, যে কোনো ক্ষেত্রে কি ছিল আই ডিএল ক্রস আর, তাহলে আই ডিএল আর সাইন থিটা ডিভাইডেড বাই আর কিউব, একটা আর কিউব আর আর স্কয়ার। তাহলে দেখো থিটাটা অ্যাকচুয়ালি আমরা যে ফর্মুলাটা ইউজ করি ডিবি বার করতে, সেই থিটাটা হচ্ছে ডিএল আর আর এর মধ্যে অ্যাঙ্গেল, কিন্তু যখন আমরা এই ফর্মুলাটা রিজিউ তারের জন্য বা স্ট্রেট ওয়ারের জন্য বললাম থিটাটাকে কিন্তু আমরা এই অ্যাঙ্গেলটা ধরেছি। তাহলে তোমরা অবশ্যই নোট করে নাও যে এই যে থিটা অ্যাঙ্গেলটা সেটা কিন্তু ডিএল আর আর এর মধ্যে অ্যাঙ্গেল না, থিটা হচ্ছে পারপেন্ডিকুলার ডিসটেন্সের সাথে যে অ্যাঙ্গেলটা তৈরি হয় সেটা হচ্ছে আমাদের যে ফর্মুলা আসলো, কি ফর্মুলা বি ইকুয়াল টু মিউ 0/4 পাই আই বাই ডি, ওখানে আসলো কত সাইন থিটা 1 প্লাস সাইন থিটা 2, থিটা 1 আর থিটা 2 কিন্তু এই পারপেন্ডিকুলার ডিসটেন্সের সাথে এই যে ডিসটেন্সটা সেটা যে অ্যাঙ্গেল করবে সেই অ্যাঙ্গেলটা কিন্তু থিটা, আর যদি তুমি আপার অ্যাঙ্গেলটা নাও তাহলে কিন্তু আলফা 1 এ বসাতে হবে। তাহলে এই হয়ে গেল আমাদের ফরম্যাটটা, এবং তোমরা মনে রাখবা ফর্মুলাতে আছে থিটা 1 আর থিটা 2। দেখো ছবিতে থিটা 1 আর থিটা 2 কিন্তু বিপরীত দিকে, অ্যাকচুয়ালি তোমার এখানে যে থিটা 2টা ছিল সেটা মাইনাস থাকার জন্য এখানে ফর্মুলাটা কিন্তু প্লাস এসছে। সেই জন্য আমরা কিভাবে মনে রাখবো, যদি অ্যাঙ্গেলগুলো বিপরীত দিকে থাকে তাহলে দুটোতেই প্লাস হবে,
আর অ্যাঙ্গেলগুলো যদি একই দিকে থাকে তাহলে কিন্তু আমাদের যে ইয়েটা সেটা কিন্তু একটাকে প্লাস নিতে হবে, একটাকে মাইনাস নিতে হবে। একটা ক্লিয়ার কনসেপ্ট করে তোমাদের দেখাচ্ছি কিরকম হচ্ছে ব্যাপারটা। ধরো ধরো এখানে একটা এরকম ওয়্যার দিয়েছে, দিয়ে বললো এটা হচ্ছে পি, এই অ্যাঙ্গেলটাকে বললো 60 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটাকে বললো 30 ডিগ্রি, বললো ফর্মুলা কি হবে। তাহলে থিটা ওয়ানের ভ্যালু কত হবে 60 ডিগ্রি, থিটা টুর ভ্যালু কত হবে -30 না, কিন্তু থিটা টুর ভ্যালু কিন্তু 30 ডিগ্রি হবে, কারণ ওই মাইনাস বসিয়েই আমরা ফর্মুলাতে কিন্তু প্লাস করেছিলাম। তাহলে থিটা টু কিন্তু 30 ডিগ্রি হবে, -30 কিন্তু হবে না। মানে তুমি যদি মাইনাস বসাও তাহলে দুইবার মাইনাস বসানো হয়ে গেল। আর যদি এই ফরম্যাটটাই ধরো এরকম হতো, ফর্মুলাটা কি ছিল আরেকবার বলি, ফর্মুলাটা ছিল রিজিউ জন্য, স্টেট ওয়ার জন্য u0/4 I by d sin θ1 plus sin θ2। যেটা কিন্তু পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফ্রম দ্য পয়েন্ট P টু দ্য ওয়্যার, মানে ওয়্যারের উপরে পারপেন্ডিকুলার ডিস্টেন্স। এবার ধর তোমাদের একটা প্রবলেম, কিরকম প্রবলেম, তোমাদের বলে এখানে একটা অরিজিন বললো এই অ্যাঙ্গেলটা, এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি আর এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি। এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটাকে ডি বলবো। কি কি ভুল হয়, প্রথমে ভাবে দুটোই একই দিকে আছে, দুটোই একই দিকে আছে, প্লাস অ্যাঙ্গেল তাহলে প্লাস বসাবো। সবাই এই জায়গাটা করে কি থিটা ওয়ানের জায়গায় 60 ডিগ্রি ঠিক বসায়, থিটা টুর জায়গায় 30 ডিগ্রি বসায়, কিন্তু কিন্তু হবে কি -30, কারণ একই দিকে আছে। বারবার বলছি বিপরীত দিকে ছিল ওটা -θ2 ছিল বলে প্লাস হয়েছে, কিন্তু এটা একই দিকে আছে, তাহলে এটাকে কিন্তু প্লাস sin30 বসানো যাবে না। থিটা টুর ভ্যালু কত বসাতে হবে এই ক্ষেত্রে, θ2 = -30 ডিগ্রি, θ1 = 60 ডিগ্রি। তাও ঠিক করল। এবার ফর্মুলাতে কি বসালো, μ0/4 ঠিক আছে, I by d sin 60 ডিগ্রি মাইনাস sin 30 ডিগ্রি, এটাও ঠিক হলো। কিন্তু আবার ভুল, এখানে কি ভুল, ভুল হচ্ছে এই ডিটা কিন্তু এই পয়েন্ট থেকে ওয়্যারের উপরে পারপেন্ডিকুলার ডিস্টেন্স নেই। কোনটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স, দেখো এটা হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, তাহলে এটা যদি ডি হয় তাহলে এটা হবে d cos 30, তাহলে এখানে ডি বসানো যাবে না, এখানে বসাতে হবে d cos 30 ডিগ্রি। এরকম অনেক প্রবলেম আমাদের করতে হবে। এইবার সেই জায়গাটাতে যাচ্ছি, তাহলে আশা করি তোমরা এই যে স্টেট ওয়্যারের জন্য যে ফর্মুলাটা, সেই ফর্মুলাটা তোমরা আয়ত্ত করতে পেরেছো। এবার যে জায়গাতে যাব যে ডিরেকশন কোন দিকে, ডিরেকশনটা আমার কোন দিকে, তাহলে ডিরেকশন দেখি স্টেট ওয়্যারের জন্য ডিরেকশন, তাহলে স্টেট ওয়্যারের দিকে ছিল, তোমার এখানে পয়েন্টটা পি আছে, তাহলে স্টেট ওয়্যারের জন্য ডিরেকশন। তাহলে আমার সেই ইকুইপমেন্টে আমি আবার চলে যাচ্ছি, এই হচ্ছে আমার সেই গল্প, আমার এখানে পি পয়েন্টে বার করতে হচ্ছে, এর উপরে কারেন্ট যাচ্ছে। তাহলে তুমি কি করবা, তুমি করবে কি, এইখান থেকে স্টেট ওয়্যার বরাবর হাত দিলে, দিয়ে এটা হচ্ছে ডিএল ক্রস আর, তাহলে ডিএল হচ্ছে এই বরাবর, যদিও নিচের দিকেও আছে, নিচের দিকেও আছে, গুলো ছবিটা নিচের দিকেও আছে, নিচেরটা পরে দেখাচ্ছি, আগে উপরেটা দেখাচ্ছি। ডিএল, তাহলে এদিকে ডিএল ক্রস আর, তার মানে এটা ডিএল মানে এ আর আর মানে বি, এ ক্রস বি করতে, তাহলে তুমি ডিএল এর দিকে হাত দিলাম, দিয়ে তুমি এই দিকে হাত নিতে পারছো না, তাহলে এইভাবে ঘোরাবো, ঘুরিয়ে এই মোচড় দিলে, তাহলে এই দিকে। এবার তুমি বুঝতেই পারছো যে এই যে তারটা সেটা বোর্ডের উপর পারপেন্ডিকুলার, তাহলে তোমার যে বি এর ডিরেকশন সেটা বোর্ডের দিকে হতেই হবে। এবার বোর্ডের দিকে হবে কোথায়, হয় এদিক না এদিক। এবার আমাদের কোন দিকে আসলে দেখো, ডিএল আর এর দিকে মোচ দেব, মোচ এই দেখো এই দিকে, তার মানে ওপরের দিকে, তার মানে ডিরেকশনটা কোন দিকে হচ্ছে, ডি এর ডিরেকশনটা ওপরে। এবার এই জিনিসটাকেই আমরা একটু অন্যভাবে অন্য একটা রুল বলব, সেই রুলটাকে বলে পাম রুল। পাম, পাম মানে হাতের তালু। কোন পাম, রাইট পাম, ডান পাম নেবে, ডান দিকে দেবে, বারবার বলছি, নিয়ে কি করবে, এ মানে আমার বলতে ডিএল, ডিএল এর দিকে আঙ্গুল দেবে, বুড়ো আঙ্গুল থাম, নিয়ে
যেদিকে বি সেদিকে হাতের তালু বাড়াবে। তাহলে দেখো এ, এটা হচ্ছে ডিএল, এটা হচ্ছে আর, তালু কোন দিকে আছে? ওই দিকে, তাহলে ওই দিকে। দেখো এই এই, তাহলে তালু ওই দিকে ওই দিকে। বুঝতে পেরেছো কি বললাম? ডিএল যদিও এটা আমি বোর্ডের উপর রেখেছি, অ্যাকচুয়ালি বোর্ডের পারপেন্ডিকুলার দিকে হবে। বুঝতে পেরেছো? আর আর হচ্ছে এই দিকে, তালু কোন দিকে? তালুর ডিরেকশন ওর দিকে, তাহলে ওই দিকে হলো। এবার তাহলে এখানে ভ্যালুটা কত হলো দেখি। এখানে ভ্যালুটা হলো μ0/4 কে ধরে দিচ্ছি, কে I/d সাইন থিটা 1 প্লাস সাইন থিটা 2, কোন একটা ব্যাপার হচ্ছে। যাই হোক, ডিরেকশনটা তোমাকে বলে দিলাম। এবার ধরো তুমি কি করলে, এটাকে একটা লেন্থ ছিল, তুমি বললা যে স্যার আমি লেন্থটাকে ইনফাইনাইট নিয়ে নিলাম। তাহলে দেখো এই অ্যাঙ্গেলটা হলো, অ্যাঙ্গেলটা একটু বাড়লো, একটু বাড়লো, একটু বাড়লো, একটু বাড়লো, দেখো আস্তে আস্তে 90 দিকে যাচ্ছে। তাহলে যত তুমি উপরে যাচ্ছ অ্যাঙ্গেল 90 দিকে যাচ্ছে, নিচেও যত যাচ্ছ তত কিন্তু 90 দিকে যাচ্ছে। তাহলে যদি এটা ইনফাইনাইট হয় তাহলে থিটা 1 এর ভ্যালু কত হবে? 90। থিটা 2 এর ভ্যালু কত হবে? 90। কারণ বুঝতে পেরেছো বিপরীত দিকে আছে। তাহলে ফর্মুলা কি হবে? μ0/4 I/d sin 90 প্লাস sin 90, sin 90 sin 90 1 1 2, 2 আর 4 কাটাকাটি যাবে, তাহলে আসবে μ0I/2π, এই চলে আসতে পারবে। তাহলে দেখো যে ফরম্যাটটা আমাদের আসলো, যে বি এর যে ভ্যালুটা আসলো, সেই ভ্যালুটা কিন্তু μ0 কনস্ট্যান্ট, 2π কনস্ট্যান্ট, এর মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটাও কনস্ট্যান্ট, ডি এর উপর নির্ভর করছে, মানে ডি যত হবে, পারপেন্ডিকুলার ডিসটেন্সটা যত হবে। এবার দেখো তুমি এই বোর্ডটা নিও এবং তার ডিরেকশন কোন বরাবর হচ্ছে? উপরের দিকে, বুঝতে পেরেছো? এবার এই তুমি ওয়্যারটা নিয়েছো, ওয়্যারটা নিয়ে ওয়্যারটার দিকে হাত দিলে, বললে আমার পয়েন্টটা এইখানে, এইখানে তুই, তাহলে তার ডিরেকশন কোন দিকে হলো? ওই বরাবর। এবার পয়েন্টটা যদি এখান থেকে না নিয়ে একটু কোনায় নিতে, এই সমস্ত জায়গায়, এই সমস্ত জায়গায়, তাহলে এটা ডিএল, এটা বি, এই দেখো আর, তাহলে ওই দিকে হতো, মানে যত ঘুরছে, এই দেখো হাত এখানে ছিল, এই দিকে হলো, হাত ঘুরলো, এরকম কোনা করলো। তাহলে দেখো তুমি যদি এইভাবে একটা এই বোর্ডের উপর যদি একটা সার্কেল টানো, ধরো এইভাবে যদি জিনিসটাকে দেখি, এটা হচ্ছে আমাদের বোর্ডটা, তারটা চলে গেছে উপরের দিকে, কারেন্টটা যাচ্ছে উপরের দিকে, এখান থেকে এই ডিস্টেন্সে বি এর ডিরেকশন হচ্ছে এই বরাবর। এখান থেকে যদি এইখানে ডিস্টেন্সটা নাও, তাহলে বি এর ডিরেকশন এই বরাবর। এখান থেকে যদি এই দিকে নাও, তাহলে বি এর ডিরেকশনটা দেখো ডিএল আর এদিকে, সবসময় এদিকে ঘুরবে। তাহলে তুমি যদি বলো যে এর জন্য ম্যাগনেটিক ফিল্ড লাইন্সগুলো, যেমন তোমরা তড়িৎ বলরেখা করেছিলে, এখানে পাবে চৌম্বক বলরেখা, ম্যাগনেটিক লাইন্স, ম্যাগনেটিক লাইন্সগুলো দেখতে কিন্তু সার্কেলের মতো হচ্ছে। দেখো দেখো এখানে পারপেন্ডিকুলার ডিরেকশন, এখানে তার পারপেন্ডিকুলার, এখানে, মানে সবসময় স্পর্শক বরাবর, ট্যানজেন্ট বরাবর কিন্তু হচ্ছে বি এর ডিরেকশনগুলো। তাহলে স্টেট ওয়্যারের জন্য যে লাইন্স হবে, ম্যাগনেটিক লাইন্সগুলো, সেগুলো কীরকম হবে? সার্কুলার। এবং যে কোনো সার্কেলের যে ট্যানজেন্ট হবে, সেই ট্যানজেন্ট বরাবরই কিন্তু হচ্ছে আমাদের কিসের ডিরেকশন? বি এর ডিরেকশন। এবার তোমরা এর আগে পড়েছো, দেখো এটা যে ডিরেকশন, ধরো এটা যে ডিরেকশনে কারেন্ট যাচ্ছে, তাহলে এই যে তলটা, এই যে প্লেনটা, সেটা হচ্ছে এক্স ওয়াই প্লেন। এক্স ওয়াই প্লেনে এটা তুমি সার্কেলটা এঁকেছো, সার্কেলটা হচ্ছে আর, সার্কেলের যে রেডিয়াসটা সেটা হচ্ছে আর। তাহলে যেহেতু কারেন্টটা পারপেন্ডিকুলার দিকে যাচ্ছে, তাহলে নিশ্চয়ই বিটা প্লেনে হবে। এবার প্লেনে কার উপরে হবে? আর এর পারপেন্ডিকুলার, এবং ডিএল এরও পারপেন্ডিকুলার হবে, আর এরও পারপেন্ডিকুলার। ডিএল তো জেড ডিরেকশনে, তাহলে থাকলো কোন ডিরেকশন? কোন প্লেন? এক্স ওয়াই প্লেন। এক্স ওয়াই প্লেনের মধ্যে আর কোন দিকে? ব্যাসার্ধ বা রেডিয়াস বরাবর। তাহলে রেডিয়াসের সাথে 90 ডিগ্রি থেকে থাকে স্পর্শ, সেই জন্য তোমার এই যে ইয়ের ডিরেকশনটা, বি এর ডিরেকশনটা, সেটা হবে ট্যানজেন্ট বরাবর। ট্যানজেন্ট বরাবর হবে বি এর ডিরেকশন।
এই হয়ে গেল আমাদের কিন্তু স্ট্রেট ওয়্যারের জন্য যে ম্যাগনেটিক ফিল্ড, সেই ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু কত হবে, কোন ডিরেকশনে হবে, বি করে কিভাবে বার করবো, এবং রাইট হ্যান্ড পাম্প রুল কিন্তু আমরা শিখে গেলাম। এবার স্ট্রেট ওয়্যারের দু একটা প্রবলেম আমরা করে নিই। একটু যে প্রবলেমগুলো সাধারণত একটু অপ্রচলিত, মানে ডিরেকশন একটু ভালো করে শেখা যাবে এমন দু একটা প্রবলেম করা ছিল। তার আগে পাম রুলের একটা অ্যাপ্লিকেশন করে দিই। পাম রুল যেটা শেখানো, ধরো কারেন্ট যাচ্ছে এই আই, তোমাকে বললো এইটা হচ্ছে আর, এইখানে বি এর ডিরেকশন কোন দিকে বি হবে। তাহলে দেখো আই মানে বি এর এবং আর দুজনেই বোর্ডের তলে আছে, বোর্ডের উপর আছে, দেখতেই পাচ্ছ ছবি অনুযায়ী। তাহলে বোর্ডের পারপেন্ডিকুলার দিকে তুমি কি করবা? পাম রুল কি বলছে? পাম রুল বলছে বি এর দিকে আঙ্গুল নিয়েছি, পুরো আঙ্গুল নিয়ে যেদিকে আর সেদিকে হাতটাকে বাড়াবো, হাতটা বাড়িয়ে দিলাম। দেখো পাম কিন্তু বোর্ডের ভেতরে নিয়ে গেছে, পাম আছে ওই দিকে, তার মানে ডিরেকশনটা কোন দিক হবে? বি এর ডিরেকশনটা এখানে হবে বোর্ডের ভেতরের দিকে, ক্রস দিয়ে। এইভাবে তোমরা বাড়িতে দুই চারটা প্রবলেম করবে। ধরো কারেন্ট যাচ্ছে এইদিকে, বি আর হচ্ছে এরকম ডিরেকশন, তাহলে কোন দিকে হবে? সরি, এটা এ না, কারেন্ট যাচ্ছে এদিকে, ধরো কারেন্ট এদিকে যাচ্ছে, আর ধরো আরেক ডিরেকশন হচ্ছে এইদিকে, আর ধরো কারেন্ট যাচ্ছে এইদিকে, আরেক ডিরেকশন বোর্ডের ভেতরের দিকে। এরকম তিন চারটা প্রবলেম তোমাদের দিলাম, বাড়িতে প্র্যাকটিস করার চেষ্টা করবা যে পাম রুল দিয়ে কি করে হচ্ছে। এইবার যাচ্ছে দু একটা প্রবলেম। কি প্রবলেম? ধর স্টেট ওয়্যারের জন্য সে ফর্মুলার মধ্যে অ্যাপ্লাই করতে বলছে এরকম একটা পয়েন্ট পি না, এটা একটা স্টেট ওয়্যার, এটা ওয়্যার, এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, এটা এইভাবে হরিজেন্টালের সাথে 37 ডিগ্রি অ্যাঙ্গেল করে যাচ্ছে, 30 ডিগ্রি এবার ধরো এইখান থেকে ডি ডিস্টেন্সে একটা পয়েন্ট আছে, পি পয়েন্ট, সেই পয়েন্টে তোমাকে ম্যাগনেটিক ফিল্ড বার করতে বলছে। মানে এখানে ম্যাগনেটিক ফিল্ড কত? প্রথমে ডিরেকশন আই মানে ডিএল এবং আর দুজনেই বোর্ডের উপরে আছে, তাহলে বি এর ডিরেকশন বোর্ডের পারপেন্ডিকুলার দিকে হবে, হয় তোমাদের দিকে কিংবা বোর্ডের দিকে। কি করবা? আই আঙুল নিলে, আর আরটা নিচের দিকে আছে, এইভাবে হাত অত দেখাতে হবে না, বুঝবা নিচে না উপরে। আই নিচের দিকে আছে, তাহলে বুঝতে পারছি বোর্ডের ভিতরের দিকে, কারণ তালু বোর্ডের ভেতরের দিকে আছে। তাহলে বি এর ডিরেকশনের দিকে কোন দিকে হবে? বি হবে ভেতরের দিকে, ক্রস দিকে। এবার ভ্যালু কি করে করব? প্রথমে তোমার তারটা এখান থেকে শুরু হয়ে এই অবধি, এর অ্যাঙ্গেল জানতে হবে, এর অ্যাঙ্গেল জানতে হবে। এটা ধরো ইনফাইনাইট, একদম ইনফিনিটি অবধি গেছে, তাহলে প্রথমে তোমার এটার অ্যাঙ্গেল বার করতে হবে, আর এটা ডি। তোমার যে ফর্মুলা ছিল সেই ফর্মুলাটা আমি আরেকবার লিখছি, μ0/2π, μ0/4π I/d sin θ1 প্লাস sin θ2, এটা ফর্মুলা ছিল। ডিটা কি ছিল? ডিটা কিন্তু পারপেন্ডিকুলার ডিসটেন্স, এই ডিটা কিন্তু এখানে পারপেন্ডিকুলার ডিসটেন্স না, তাহলে এটাকে একটু পেছনের দিকে টানি, এখান থেকে পারপেন্ডিকুলার টেনে না, তাহলে এইটা হচ্ছে পারপেন্ডিকুলার ডিসটেন্স। এটা 30 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, বুঝতেই পারছো, তাহলে এটা 60 ডিগ্রি তুমি বুঝতেই পারছো, তাহলে এইটা 30 ডিগ্রি তুমি বুঝতেই পারছো। তাহলে এটা যদি ডি হয় তাহলে এটা ডি cos 30 ডিগ্রি তুমি বুঝতেই পারছো। তাহলে আমার ডি এর ভ্যালু হলো ডি cos 30, তাহলে μ0/4π চলে আসছে, আই চলে আসছে, ডি এর জায়গায় ডি cos 30 ডিগ্রি ভ্যালু বসিয়ে দিই। আমি ভ্যালুতে যাচ্ছি। θ1 θ2 হচ্ছে উপরেরটা, অ্যাঙ্গেলটা নিতে হবে পি পয়েন্টের পারপেন্ডিকুলার, তাহলে পি পয়েন্ট থেকে পারপেন্ডিকুলার এটার রেসপেক্টে ওটা ইনফিনিটিতে গেছে, মানে 90 ডিগ্রি, তাহলে sin 90 ডিগ্রি প্লাস এই ইন্টার অ্যাঙ্গেল কিন্তু পারপেন্ডিকুলারের রেসপেক্টে 30 ডিগ্রি, কিন্তু
90 ডিগ্রি এবং 30 ডিগ্রি একই দিকে, উপরের দিকে থাক নিচের দিকে থাক জানতে হবে না, একই দিকে আছে। একই দিকে থাকলে একটা প্লাস হয়, একটাকে মাইনাস বসাতে হয়, তাহলে এটাকে মাইনাস সাইন 30 ডিগ্রি। এবার জানি জানতে আসলে তোমরা দেখতে পেলে। বারবার বলছি, যদি একই দিকে হয় একটা প্লাস একটা মাইনাস নেবে ভ্যালু বার করবার জন্য, আর ডিরেকশন তো তুমি পেয়েই যাচ্ছ। প্লাস মাইনাস দিয়ে তোমার কিছু যায় আসে না, বড়টা থেকে ছোট মাইনাস হবে। ধরো উত্তর মাইনাস আসে, তুমি ধরো 30 ডিগ্রি প্লাস দিলে 90 ডিগ্রিকে মাইনাস দেবো, উত্তরে মাইনাস আসলো, ওই মাইনাসটা কিন্তু নিব না, কারণ আমার ডিরেকশন কোন দিকে বোর্ডের ভিতরের দিকে সেটা বুঝে গেছি, সেটা প্রথমেই দেখে নিয়েছি, তাহলে আমার ভ্যালু কত হলো পেয়ে গেল। এরকম একটা প্রবলেম তোমরা বাড়িতে করো। ধরো এরকম একটা ওয়ারে কারেন্ট যাচ্ছে, হাই কারেন্ট, এই ভ্যালুটা হচ্ছে 45 ডিগ্রি। তোমাকে এরকম একটা ডিস্টেন্স দিতে টি পয়েন্ট আছে, সেখানে তোমাকে বি এর ভ্যালু বার করতে বলেছে। এরকম একটা প্রবলেম তোমাদের দিয়ে দেবে। এবার ওই পাম রুল অ্যাপ্লিকেশনের একটা প্রবলেমে যাচ্ছি। পাম রুল অ্যাপ্লিকেশন, পাম রুল করতে হবে। ধরো তোমাদের এরকম একটা স্কোয়ার টাইপের ওয়্যার আছে। ও একটা জিনিস ভুলে গিয়েছি, ওই জিনিসটা একটু বলে দেওয়া উচিত ছিল। যাই হোক, প্রবলেমটা করার আগে জিনিসটা বলে দিচ্ছি। সেটা হচ্ছে, ধরো পি পয়েন্টটা যদি তারের উপরের দিকে থাকে, এখানে থাকে, অনেক সময় তোমাদের বইয়ে দেখবা এক্সটেন্ডেড পার্ট অফ দ্য ওয়্যার, ওয়্যারের এক্সটেন্ডেড পার্ট উপরে, বর্ধিতাংশের উপরে অবস্থা উপরে, তাহলে কিন্তু দেখো তোমাকে কিছুই না, ব্যাপারটা পারপেন্ডিকুলার টানতে হবে। এটা হয়ে যাবে θ1, বুঝতেই পেরেছো θ1 কোনটা হবে, এটা এটা হবে θ2। বুঝতেই পেরেছো দুটো একই দিকে, দুটো একই দিকে থাকলে কি করতে হবে, একটাকে প্লাস বসাতে হবে, একটাকে মাইনাস বসাতে হবে। কোনটাকে প্লাস বসাবো কোনটাকে মাইনাস বসাবো তোমার ব্যাপার, কারণ তুমি জানো আমি যে জিনিসটা বলতে চাইছি। সেখানে ফর্মুলাটা কি হয়ে যাবে, μ0/4π I/d sin θ1 মাইনাস সাইন θ2। কেন মাইনাস হলো বুঝতে পেরেছো। এবার ধরো পি পয়েন্টটাকে তোমার এখানে না দিয়ে, পি পয়েন্টটাকে দেখো একদম ওয়্যারের উপরে দিয়েছে। এই জায়গাটা অনেক জায়গায় ভুল আছে, সেই জন্য একটু করে দেবো। ধরো একদম ওয়্যারের উপরেই আছে, তাহলে এটা θ1, এটার সাথে এটাই ডিএল, ডিএল থেকে আর এর দেখো θ1টা কিন্তু 0 ডিগ্রি রয়েছে, বা 180ও বলতে পারো তুমি, বইয়ে দেখবো অনেক সময় 90 লেখা আছে। তাহলে এটা যদি 180 ডিগ্রি হয় বা 0 ডিগ্রি হয়, নিচেরটাও কিন্তু একই রকম 0 ডিগ্রি বা 180 ডিগ্রি হয়। তার মানে ফর্মুলাটা কি যাবে, μ0/4π I/d, এখানে যেহেতু একই দিকে আছে তাহলে মাইনাস হবে, তাহলে সাইন 0, যদিও 0ই আসবে, সাইন 180 বসালেও 0ই আসবে, সাইন 0 ডিগ্রি মাইনাস সাইন 0 ডিগ্রি একই দিকে আসবে বলে মাইনাস হবে, তার মানে 0। তার মানে এক্সটেন্ডেড পার্টের একদম তারের উপরে যদি থাকে, তাহলে সেখানে ফিল্ডের ভ্যালু কত হয়ে যাবে, বি এর ভ্যালু 0 হয়ে যাবে। বুঝতে পেরেছো এই জিনিসটা। এবার যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটাতে চলে যাচ্ছি। প্রবলেমটা ছিল এইরকম, একটা 4টা ওয়্যার এইভাবে একটা স্কোয়ার ফরমেশন করছে। ধরো এখান দিয়ে কারেন্ট ঢুকছে, এই যে ওয়্যারটা ঠিক এটার সোজাসুজি আছে, মানে এটাকে যদি এক্সটেন্ড করো এটার উপর দিয়ে যাবে। এই ওয়্যারটাও কারেন্টটা এখান দিয়ে আসছে, এখান দিয়ে ঢুকছে। এবার ধরো যেহেতু সেম ওয়্যার 4টা ওয়্যার আছে, 1 2 3 4, প্রত্যেকটা রেজিস্ট্যান্স সেম, তাহলে এখানে আছে আর, মনে মনে হচ্ছে আর, কিন্তু আমাকে বলে দেয়নি আর এখানে আছে। এবার যদি তোমাকে বলে এই কারেন্টটার কত অংশ এখান দিয়ে যাবে, কত অংশ এখানে 3R, আর এখানে রেজিস্ট্যান্স R, তাহলে বুঝতেই পারছো যে এখানে যেহেতু রেজিস্ট্যান্স বেশি, এখানে রেজিস্ট্যান্স কম, তাহলে এই দিক দিয়ে বেশি কারেন্টটা যাবে। তার মানে মোট যদি 4 ভাগ ধরো, 1 2 3 4, 4 ভাগের মধ্যে 3 ভাগ এদিক দিয়ে চলে যাবে, 1 ভাগ এদিক দিয়ে যাবে। বুঝতে পেরেছো, কারণ এদিকে 3R আর এদিকে R, তাহলে কারেন্টের অনুপাত হবে বা হবে 3:1, তার মানে 4 ভাগের 3 ভাগ এদিক দিয়ে, 4 ভাগের 1 ভাগ এদিক। তাহলে এখান দিয়ে কারেন্ট যাচ্ছে 3I/4, এখান দিয়ে কারেন্ট যাচ্ছে I/4। বুঝতে পেরেছো। এবার তোমাকে বললো এইখানে বি বার করতে, তাহলে প্রথমে এইটুকুর জন্য বার করি। তাহলে এখান থেকে টেনে নিলাম, এখান থেকে পারপেন্ডিকুলার টানলাম,
বুঝতেই পারছো এটা 45 ডিগ্রি হবে, এটাও 45 ডিগ্রি হবে। দুটো অপোজিট সাইডে আছে, দুটো অপোজিট সাইডে থাকলে প্লাস হবে, সাইন 45 প্লাস সাইন 45, সাইন 45 1/√2, 1/√2 ওটা আসবে। বুঝতে পেরেছো? তাহলে কত আসছে? μ0/4 লিখলাম না কে লিখলাম? i/d সবার আসবে, বাদ দিয়ে দিচ্ছি। কে i/d সবার মধ্যে আসবে, বাদ দিয়ে দিচ্ছি। ডিটা বুঝতেই পারছো এখান থেকে ডি, এটা ডি বলছে, এটা টোটাল যেটা যদি এটার যদি লেন্থ এ হয় তার অর্ধেক মানে d/2 হবে। এটা কোন সবার ক্ষেত্রেই একই আসবে, বুঝে গেছো? তাহলে সবার মধ্যে যেটা আছে সেটা হচ্ছে সাইন থিটা 1 প্লাস সাইন থিটা, সেটাও দেখো সবার মধ্যে এক আসবে। এটা 45, এটা 45 বিপরীত দিকে প্লাস হবে, 45 বিপরীত দিকে প্লাস হবে, এটাও 45 তার মানে আমার যে ফর্মুলা ছিল μ0/4 i/d সাইন থিটা 1 প্লাস সাইন থিটা 2, এইটা সবার এক, μ0/4 সবার এক, ডি সবার এক, আইটা আলাদা। এবার বি এর ডিরেকশন দেখতে হবে, পাউন্ড রুল অ্যাপ্লিকেশন করব। দেখো আই এদিকে কোন ডিস্টেন্সটা বার করতে হচ্ছে, আর এখানে, তাহলে এদিকে তালু দিয়ে দিলাম। তাহলে দেখো বোর্ডের ভেতরে কি হচ্ছে, তাহলে এটা যা ভ্যালু হবে, ধরো এই গোটাটুকুর ভ্যালু সবার জন্য এক, সেটাকে কে বলবো, তাহলে কে আই, তাহলে এটার জন্য ভ্যালু হলো কে i/4। কোন দিকে? বোর্ডের ভেতরে দিলাম। এইটার মধ্যে দিয়ে যখন কারেন্ট যাবে, কারেন্ট এদিকে গেল, এই তালু এদিকে আর দিলা, কারণ আর এদিকে আছে, আবার দেখো বোর্ডের দিকে, তাহলে ওটার জন্য কে i/4 হবে। এইটার জন্য নিচের দিকে কারেন্ট যাচ্ছে, ডান দিকে হাত দিলা, কারণ ডিস্টেন্স ডান দিকে ভেতরের দিকে, তাহলে তার জন্য কে i/4 হবে। তাহলে এটার জন্য কে i/4, কে i/4, কে i/4, তাহলে তিনজনের জন্য হয়ে গেল কি কে i/4, কারণ সবগুলো ভেতরে। এইটার জন্য কত হবে দেখো, কারেন্ট যাচ্ছে এদিকে। এবার দেখো তুমি হাত থেকে এরকম নিতে পারবে না, কারেন্ট যাচ্ছে এদিকে, ডিস্টেন্সটা এইখানে, তাহলে কারেন্ট এদিকে যাচ্ছে, ডিস্টেন্সটা এদিকে। দেখো তালু তোমাদের, তাহলে এইটার জন্য যেটা হবে সেটা হলো কে i9 3i/4, কোন দিকে হলো? তোমাদের দিকে। তাহলে এই তিনজনের জন্য হচ্ছে 3ki/4 ভিতরের দিকে, এর জন্য হচ্ছে 3ki/4 তোমাদের দিকে, তার মানে মোট ভ্যালু হয়ে যাচ্ছে 0। এবার দেখো আমি প্রশ্নের শুরুতেই বলেছিলাম এই ওয়্যারটার এই ওয়্যারটা ঠিক সেন্টার দিয়ে যাচ্ছে। কেন? কারণ তুমি এই চারজনের জন্য বার করবে, এর জন্য আর এর জন্য কিন্তু বার করোনি, এর জন্য তুমি আগে ফিল্ড এখানে তৈরি করছো। কিন্তু যেহেতু বলেছি এটা ঠিক পয়েন্ট দিয়ে যাবে, তোমরা জানো যে কোনো তারের, একটু আগে প্রমাণ করলাম, এক্সটেন্ডেড পার্টে ঠিক উপরে যদি কোনো পয়েন্ট থাকে তার জন্য ফিল্ডের ভ্যালু কত হয়? 0। এটার জন্য এক্সটেন্ডেড পার্টের জন্য এখানে ভ্যালু কত হবে? 0। তাই এই দুজনের জন্য 0। ওই জন্য আমরা কিন্তু ওই পয়েন্ট দিয়ে নিয়ে গেছিলাম। ওই পয়েন্ট দিয়ে যদি না নিয়ে অন্য পয়েন্ট দিয়ে যেত তাহলে কিন্তু এদের জন্য আবার বার করতে হতো। যাই হোক, আজকে এই অবধি রাখছি। পরের দিন আবার স্ট্রেট ওয়্যারের আরও অনেক ধরনের প্রবলেম নিয়ে আসবো, অনেক কনসেপচুয়াল প্রবলেম নিয়ে, এবং পরের দিন যে জিনিসটা করাবো সেটা হচ্ছে সার্কুলার ওয়্যারের জন্য কিভাবে আমরা ম্যাগনেটিক ফিল্ড নির্ণয় করবো। আস্তে আস্তে এই চ্যাপ্টারটা এগোবে। আজকে